হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ থেকে আমরা স্ট্যাটিক জিকের ক্লাস শুরু করতে চলেছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবে না এই ধরনের লেটেস্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। আর তোমাদের এই স্ট্যাটিক জিকের পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আপকামিং বিভিন্ন এক্সামগুলোতে কিন্তু এই স্ট্যাটিক জিকের থেকে কিন্তু কোশ্চেন হয়েই থাকে। তো আশা করছি আপনাদের এই ক্লাসটি হেল্পফুল হয়ে থাকবে। তো আজকে আমরা পড়ে থাকবো ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, অর্থাৎ প্রথম পুরুষ, ভারতের মধ্যে প্রথম পুরুষ সম্পর্কে আমরা পড়ব। তো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা দেখে নেব হিস্ট্রিক্যালভাবে যে প্রথম পুরুষরা রয়েছিলেন, অর্থাৎ আমাদের গভর্নর অফ বেঙ্গল যে পোস্ট, সেটা কত সালে ক্রিয়েট করা হয়েছিল? 1757 সালে কিন্তু এই পোস্টটি কিন্তু ক্রিয়েট করা হয়। তো সেই সময়কার যে প্রথম আর কি আমাদের বাংলার গভর্নর, সে কে ছিলেন? তো সেই সময়কার কিন্তু প্রথম গভর্নর ছিলেন কিন্তু লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ কিন্তু বাংলার প্রথম গভর্নর ছিলেন। তার সময় কিন্তু একটি যুদ্ধ হয়, সেটার নাম ছিল কিন্তু পলাশির যুদ্ধ। সেটা কিন্তু সেই 1757তেই কিন্তু অনুষ্ঠিত হয়। তো সেই সময়কার যে গভর্নর তাহলে কে ছিলেন সেটা কিন্তু হয়ে থাকবে, পলাশির যুদ্ধ যখন হয়েছে সেই সময়কার বাংলার গভর্নর কে ছিলেন তাহলে হয়ে থাকবে কিন্তু লর্ড ক্লাইভ। এবং এর পাশাপাশি কিন্তু আর একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে তিনি কিন্তু প্রথম দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু করেন। সেটা কত সালে করে থাকেন? 1765 সালে কিন্তু তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। নেক্সট কিন্তু তারপর আমরা দেখে নেব যে 1772 সালে কিন্তু শেষ যে গভর্নর তিনি কে ছিলেন, ঠিক আছে? 1772 সালে শেষ গভর্নর যে ছিলেন বাংলার, তিনি কে ছিলেন? তার নাম কিন্তু হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। তো এটা কিন্তু আপনারা সবাই এগুলো নোট ডাউন করতে পারেন। আফটার দ্যাট কিন্তু এখানে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল হয়ে যায়। এই সময় কি দেখা যায়, যে সিনারিওটা দেখা যায়, তিনি কিন্তু এখানে আসেন এবং তারপর 1772 সালে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করেন। তার সময় কিন্তু আরও বেশ কিছু অ্যাক্টিভিটি দেখা যায়। সেটা কি, 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, তিনি কিন্তু সেই আইন নিয়ে আসেন। কারণ কি, এই যে ওয়ারেন হেস্টিংস লর্ড ক্লাইভের যে শাসনকালটা ছিল সেই সময় বিভিন্ন ধরনের কিন্তু করাপশন বা কিছু ছিল। তো সেই জন্য কিন্তু এই অ্যাক্ট তারা নিয়ে আসেন। এবং পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে 1784 সালে পিটস অ্যাক্ট বলে কিন্তু একটি অ্যাক্ট কিন্তু তিনি নিয়ে আসেন। এবং এই সময় এশিয়াটিক সোসাইটি কিন্তু ইস্টাবলিশড হয়। সেটা কত সালে? 1784 সালে কিন্তু সেই ইস্টাবলিশড করা হয়ে থাকে। এবং এখানে কিন্তু আরও একটি জিনিস দেখা যাচ্ছে, সেই সময় 1774 সালে কিন্তু কলকাতা সুপ্রিম কোর্ট, ঠিক আছে, কলকাতা সুপ্রিম কোর্ট কিন্তু ইস্টাবলিশ করা হয়। এর যে প্রধান বিচারপতি ছিলেন তার নাম কিন্তু ছিল স্যার ইলিজা ইমপ্রে। স্যার ইলিজা কিন্তু ইমপ্রে ছিল সেখানকার প্রথম বিচারপতি। নেক্সট যে পোস্ট থাকছে সেটা কিন্তু যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো কিছুক্ষণ আগে কিন্তু শুধু গভর্নর অফ বেঙ্গল ছিল, এবং এরপর কিন্তু নতুন একটি পোস্ট চলে আসছে, সেটা কিন্তু নাম বলা হয়েছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অর্থাৎ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এই ক্ষেত্রে কিন্তু প্রথম যে গভর্নর জেনারেল তিনি ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস কিন্তু ছিলেন। এটা কিন্তু সেই সময় যে এই পোস্টটা তৈরি হয় সেটা কত সালে? 1773 সালে কিন্তু এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটি কিন্তু তৈরি হয়। এবং এর যে শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার যে শেষ গভর্নর জেনারেল, তিনি কে ছিলেন? তার নাম কিন্তু হয়ে থাকবে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং ছিলেন কিন্তু বাংলার শেষ গভর্নর জেনারেল। এরপর কিন্তু দেখা যাচ্ছে যে 1833 সালে কিন্তু আবারও গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু পোস্টটি কিন্তু ক্রিয়েট হয়। তো এর আগে কিন্তু ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, অর্থাৎ বাংলার কিন্তু গভর্নর জেনারেল কিন্তু পোস্ট তৈরি হয়। এরপর দেখা যাচ্ছে যে 1833 সালে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া একটি পোস্ট কিন্তু তৈরি হচ্ছে, যার প্রথম কে ছিলেন, অর্থাৎ ভারতের যে প্রথম গভর্নর জেনারেল তিনি কে ছিলেন? তার নাম কিন্তু হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের? তাহলে হয়ে যাবে কিন্তু লর্ড ক্যানিং। তো এদের সময় কিন্তু একটি বেশ কার্যকরী একটি কাজ বা পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। সেটা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং যিনি ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি কিন্তু প্রথম ভারতে ইংলিশ মিডিয়াম শিক্ষা চালু করেন। এটা নোট ডাউন করবে। তো ইংলিশ মিডিয়াম শিক্ষা কে চালু করেন? তাহলে হয়ে যাবে উইলিয়াম বেন্টিং কিন্তু এই কাজটি করেছিলেন। নেক্সট যে থাকছে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো সেটা কিন্তু
হয়ে থাকবে লর্ড ক্যানিং। এবং তার সময় কিন্তু একটা জিনিস নোট ডাউন করে রাখবে, সেটা কি 1857 সালে যে মহাবিদ্রোহ, তো তার সময় কিন্তু এই যুদ্ধটি কিন্তু অনুষ্ঠিত হয়। তো এখানে কিন্তু কোশ্চেন হয়ে থাকতে পারে যে ভারতের গভর্নর জেনারেল যে ছিলেন, শেষ গভর্নর জেনারেল, তার সময় কোন যুদ্ধটা হয়েছিল, সেটা কিন্তু হয়ে থাকবে 1857 মহাবিদ্রোহ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এই সময় কি দেখা যায় আরও, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল সেই সময়, তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু বিদায় করা হয়ে থাকে বা খতম করে দেওয়া হয়ে থাকে এই সময়। তো তিনি কিন্তু এদেরকে অর্থাৎ বাই বাই করে দেন। এরপর দেখা যাচ্ছে যে কি মহারানীর ঘোষণাপত্র কিন্তু কে করে থাকেন, লর্ড ক্যানিং কিন্তু, লর্ড ক্যানিংয়ের দ্বারা কিন্তু এই মহারানীর ঘোষণাপত্র হয়ে থাকে। এটি কোথা থেকে করেছিল, এলাহাবাদ দুর্গ থেকে কিন্তু এই ঘোষণাটি করেছিল। নেক্সট যে পোস্ট আসছে সেটা কিন্তু 1858 সালে নতুন একটি পোস্ট তৈরি হচ্ছে, সেটা কিন্তু ভাইসরয় পোস্ট তৈরি হচ্ছে এই সময়। তো ভাইসরয় পোস্টের ক্ষেত্রে অর্থাৎ প্রথম যে ভাইসরয় তিনি কে ছিলেন, তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম ভাইসরয় হয়ে থাকবে লর্ড ক্যানিং। এবং 1947 সালে কিন্তু দেখা যাচ্ছে যে এর অবসান ঘটছে, সেটা কি শেষ ভাইসরয়। তো শেষ ভাইসরয় কে ছিলেন, মাউন্ট ব্যাটেন কিন্তু শেষ ভাইসরয় ছিলেন। এক্ষেত্রে এই সময় একটি কিন্তু পরিকল্পনা হয়, যে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। তো সেটার প্ল্যানটা কত সালে হয়েছিল, সেই প্ল্যানটা হয়েছিল 1947 সালে 18ই জুন। 1947 সালে 18ই জুন কিন্তু একটি পরিকল্পনা কিন্তু তিনি গ্রহণ করেছেন, সেটা কিন্তু পাস হয়। আর 1947 সালের 3রা জুলাই কিন্তু সেই প্ল্যানটি পাস হয়ে থাকে। এরপর আমরা দেখে নিচ্ছি যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপর আবারও কিন্তু সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু পোস্টটি রিটার্ন হয়ে আসে, মানে ফিরে আসে আবারও। তো এটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে প্রথম ভারতের আর কি গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন কিন্তু স্বাধীন ভারতের যে জেনারেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া রয়েছে সেটা কিন্তু হয়ে থাকেন। তো এরপর কিন্তু শেষ যে গভর্নর জেনারেল সেটা কিন্তু হয়ে থাকবে সি রাজাগোপালাচারী। তো সি রাজাগোপালাচারী ছিলেন কিন্তু শেষ মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের শেষ গভর্নর জেনারেল। এবং স্বাধীন ভারতে যদি প্রথম গভর্নর জেনারেল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা হয়ে থাকবে সি রাজাগোপালাচারী। এই ক্ষেত্রে কিন্তু পাশাপাশি আরেকটি জিনিস মনে রাখতে হবে যে এখানে তিনি কিন্তু সিআর ফর্মুলা, অর্থাৎ 1944 সালে কিন্তু সিআর ফর্মুলা কিন্তু ডেভেলপ করেন। তো এই ক্ষেত্রে এটি কিন্তু অনেক সময় এসে থাকে যে 1944 সালে কে আর কি সিআর ফর্মুলা ইস্টাবলিশ করেন, সেটা কিন্তু হয়ে থাকবে সি রাজাগোপালাচারী। এর পাশাপাশি কিন্তু এখানে আরও একটি কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে রাজাজি ন্যাশনাল পার্ক। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, তো এটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে উত্তরাখণ্ড। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কিত কিছু কোশ্চেন। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে এস্টাবলিশ করা হয়ে থাকে, 1885 সালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এস্টাবলিশ করা হয়ে থাকে। এক্ষেত্রে কে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটি এস্টাবলিশ করে থাকেন, এ ও হিম কিন্তু এই জাতীয় কংগ্রেস তৈরি করে থাকেন। তো প্রথম যে অধিবেশন সেটা কোথায় হয়েছিল, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, এটা কিন্তু উত্তর হয়ে যাবে মুম্বাই। অর্থাৎ জাতীয় কংগ্রেস যে অধিবেশন তার কিন্তু মুম্বাই কিন্তু শুরু হয়েছিল, এবং সেটি হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে। কিন্তু কী জন্য হয়নি সেখানে, কারণ সেই সময় পুনেতে কিন্তু কলেরা হয়েছিল। তো কলেরা হওয়ার দরুন কিন্তু সেটা মুম্বাই কিন্তু হয়েছে। ফার্স্ট যে অধিবেশন কংগ্রেসে সেটা কিন্তু আপনাদের মুম্বাই হয়েছিল। এরপর আমরা দেখে নেব প্রথম প্রেসিডেন্টগুলো কে ছিলেন কংগ্রেসের। তো ফার্স্ট মুসলিম যদি প্রেসিডেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু তার নাম হবে বদিউদ্দিন তয়েবজি, এবং ফার্স্ট প্রেসিডেন্ট হয়ে থাকবে WC ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কিন্তু কংগ্রেসের প্রথম সভাপতি। নেক্সট রয়েছে ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন কংগ্রেসের, জর্জ ইউল কিন্তু হয়ে থাকবে। নেক্সট হচ্ছে ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট, এক্ষেত্রে মহিলা প্রেসিডেন্ট কিন্তু হয়ে থাকবে অ্যানি বেসান্ত কিন্তু হয়ে থাকবে ফার্স্ট মহিলা প্রেসিডেন্ট 1917 সালে কলকাতা অধিবেশনে। নেক্সট বলা হয়েছে ফার্স্ট ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন, যদি এটা বলা হয়ে থাকে যে প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তাহলে হবে কিন্তু সরোজিনী নাইডু, সেটা কিন্তু 1925 সালে কানপুর অধিবেশনে হয়েছিলেন। নেক্সট বলা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান টু পাস আইসিএস, প্রথম ভারতীয়
যিনি আইসিএস এক্সাম পাস করেন তিনি কে ছিলেন? তার নাম কিন্তু হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস পরীক্ষাটি পাস করেন। নেক্সট এখানে রয়েছে কিছু ইম্পর্টেন্ট ডেটা, বলা হয়েছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সর্বোচ্চ বয়স সীমা 21 থেকে কমে 19 করা হয়। কার সময় হয়ে থাকে? এটা লিটনের সময় কিন্তু হয়ে থাকে। এবং এটার যে লিমিট ছিল আর কি, এটা কিন্তু একটা কূটনৈতিক চাল ছিল যাতে করে ভারতীয়রা এই এক্সামটিতে বসতে না পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়ে থাকে? কর্নওয়ালিস। কর্নওয়ালিসকে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস বলা হয়ে থাকে। তোমরা সকলেই একটি কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে যে প্রথম এই সিভিল সার্ভিস এক্সামটি কোন দেশে কন্ডাক্ট করা হয়ে থাকে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এই আনসারটি করার চেষ্টা করবে। নেক্সট এখানে বলা হয়েছে সিভিল সার্ভিস সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটা কিন্তু এখানে রয়েছে। তো ফার্স্ট এখানে 1926 সালে কিন্তু ফার্স্ট ইউপিএসসি যে রয়েছে সেটাই কিন্তু ইস্টাবলিশ করা হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু কার্যকরী হয় 1950 সাল থেকে। এর পাশাপাশি কিন্তু আরও একটি জিনিস মনে রাখতে হবে যে অল ইন্ডিয়া সার্ভিস যেটা রয়েছে সেটা কত আর্টিকেলে রয়েছে? আর্টিকেল কিন্তু 312-তে কিন্তু এই সম্পর্কে উল্লেখ করা রয়েছে। আইএএস যেটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট কি কোয়ালিফাই করে? সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোয়ালিফাই করে থাকে। ইউপিএসসি বা পিএসসি সম্পর্কে যে তথ্য রয়েছে সেটা আর্টিকেল কততে রয়েছে? সেটা কিন্তু 315-তে কিন্তু আর্টিকেলে কিন্তু এই ইউপিএসসি বা পিএসসি সম্পর্কে বলা হয়েছে। আইপিএস যে রয়েছে প্রথম যে ফিমেল আর কি রয়েছেন তার নাম কিন্তু হয়ে থাকবে কিরণ বেদী। ফার্স্ট আইপিএস যে রয়েছেন মেয়েদের মধ্যে বা মহিলাদের মধ্যে সেটা কী হয়ে যাবে? কিরণ বেদী। এরপর রয়েছে আইএফএস। তো আপনারা অবশ্য আইএফএস কথার ফুল ফর্ম কী, আইপিএস কথার ফুল ফর্ম কী এবং আইএস কথার ফুল ফর্ম কী সেগুলো তো অবশ্যই কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবেন, এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই সম্পর্কে বা এই রিলেটেড কিন্তু আপডেটগুলো ভালো করে আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করে থাকবো। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের জিকে পর্ব। তো স্ট্যাটিক জিকেটি যদি ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটি ভিডিওতে লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।